অসাধারণ সুন্দর। চোখে না দেখলে এই সৌন্দর্য শুধু ভিডিওতে দেখে আপনি বুঝতে পারবেন না বা উপভোগ করতে পারবেন না। একদম ক্যানিয়ন বলতে যেটা বোঝায়, দুপাশে সেই ক্যানিয়নের মাঝখান দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। আমরা এই মুহূর্তে কামাখ্যা স্টেশন ছেড়ে গৌহাটি স্টেশনের দিকে এগিয়ে চলেছি। গৌহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটার। মাঝখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। লাঞ্চ করে আমরা আবার রওনা হয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। তবে সাইট সিন হিসাবে আজকে আমরা দেখব গৌহাটি থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত উমিয়াম লেক। এই লেকটি দেখে আমরা শিলংয়ের দিকে রওনা হয়ে যাব। প্রতিটি স্টেশন আসার আগে রেলের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে কোন দিকে দরজা খুলবে, কোন স্টেশন আসছে। আমার মতে এরকম পরিষেবা ভারতীয় রেলের সমস্ত ট্রেনেই হওয়া উচিত। এতে যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়বে। আমরা এসে পৌঁছলাম গৌহাটি স্টেশনে। একদম 11টা 40-এই ট্রেন আমাদের গৌহাটি স্টেশনে নামিয়ে দিয়েছে। আমার পাশেই দাঁড়িয়ে আছে 2227 বন্দে ভারত এক্সপ্রেস। আমরা পেয়ে গেলাম আমাদের আগে থেকে অর্থাৎ পূর্ব নির্ধারিত টেম্পো ট্রাভেলার এবং তাদের চালককে। এই টেম্পো ট্রাভেলারে চড়েই আমরা মেঘালয় তথা শিলং ট্যুর কমপ্লিট করব। এক এক করে আমাদের সমস্ত ট্যুরিস্টরা গাড়িতে উঠছেন। মোট 2টো টেম্পো ট্রাভেলার নিয়ে আমাদের এই ট্রিপটি অনুষ্ঠিত হচ্ছে। পল্টন বাজার থেকে আমরা আমাদের টেম্পো ট্রাভেলার নিয়ে আমরা এগিয়ে চলেছি শিলংয়ের উদ্দেশ্যে। গৌহাটির মেইন পজিশন এই পল্টন বাজার, ঠিক সেরকম শিলংয়েরও মেইন পজিশন হচ্ছে পুলিশ বাজার। এবং শিলংয়ের ওই পুলিশ বাজারে গেলেই আপনি সমস্ত রকম হোটেল, খাবারের জায়গা এবং কেনাকাটার যত রকম মার্কেট সব কিছুই আপনি পুলিশ বাজারেই পেয়ে যাবেন। যদিও আমাদের হোটেলটি পুলিশ বাজার থেকে কিছুটা আগে, জনবহুল জায়গা থেকে একটু নিরিবিলি পেয়ে হচ্ছে আমরা স্টে করব। গৌহাটি থেকে শিলং যাওয়ার এই রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। এই রাস্তা ধরে চলার সাথে সাথেই রাস্তার দুপাশে ধীরে ধীরে উঁকি দিতে থাকলো সবুজে মোড়া পাহাড়ি উপত্যকা। এই রাস্তাটির অবস্থান কিন্তু ভারী অদ্ভুত। এই রাস্তার বাদিকের অংশটি রয়েছে আসাম রাজ্য, আর রাস্তার ডান দিকে রয়েছে মেঘালয় রাজ্য। এই দুই রাজ্যের বর্ডার লাইন জুড়ে রয়েছে এই রাস্তাটির অবস্থান। অর্থাৎ এই রাস্তাটি যেন দুটি রাজ্যকে আলাদা করে রেখেছে। লাঞ্চের জন্য আমরা এসে দাঁড়ালাম শর্মাজির ধাবায়। এই শর্মাজির ধাবায় আমরা লাঞ্চ করব। এখান থেকে শিলং আরও 50 কিলোমিটার দূরে অবস্থিত। সবুজে ছাওয়া মেঘের দেশ মেঘালয়। এই মেঘালয়ে রয়েছে অফুরন্ত সৌন্দর্য। এখানে রয়েছে এশিয়া তথা ভারতবর্ষের সবথেকে পরিষ্কার জলের নদী উমঙ্গট নদী, যেটা ডাউকিতে অবস্থিত। এবং এর সাথেই রয়েছে এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং ভিলেজ। এর সাথে সারা পৃথিবীতে অবস্থিত
সুন্দর ঝর্ণাগুলির অনেকগুলি এই মেঘালয় ঘুরতে গিয়ে আমরা দেখতে পাবো। অর্থাৎ সব কিছু মিলিয়ে এই মেঘালয়ে অনেক কিছু দেখবার রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে আস্তে আস্তে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার ভিডিওর মাধ্যমে এই মেঘালয় ভ্রমণের সমস্ত রকম তথ্য আপনারা পেয়ে যাবেন বলেই আমি আশা রাখি। এই হলো সর্দারজিদা ধাবা, এখানেই আমরা এখন লাঞ্চ করব। প্রত্যেকে একটু ফ্রেশ হয়ে যার যার টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চের পরে আবার আমরা চলা শুরু করলাম শিলংয়ের পথে। এই মুহূর্তে এসে দাঁড়ালাম উমিয়াম লেকে। এই লেকটি গৌহাটির পল্টন বাজার থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখান থেকে শিলংয়ের দূরত্ব 15 কিলোমিটার। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই বিশাল আকৃতি লেকটি। প্রায় 220 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বিরাট আকার লেকটির অবস্থিত। চারিদিকে পাহাড় এবং তার মাঝখানে এই বিশাল আকার লেকটি একটা দারুণ সৌন্দর্যের সৃষ্টি করেছে এবং এটা এই মুহূর্তে একটা টুরিস্ট আকর্ষণীয় কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। এখানে কায়াকিং, ওয়াটার সাইক্লিং এবং বোটিং এরকম বিভিন্ন প্রকার ওয়াটার স্পোর্টস এখানে হয়ে থাকে। চারিদিকে সবুজে ছাওয়া পাহাড়ের মাঝখানে স্থির জলের এবং পরিষ্কার স্বচ্ছ জলের এই লেকটি সত্যি আকর্ষণীয়। এই লেকের এন্ট্রি ফি রয়েছে পার হেড 50 টাকা এবং এর সাথে 4 হুইলার পার্কিং হিসেবেও আপনাকে আরও 50 টাকা দিতে হবে। স্থানীয় লোকেরা এখানে পিকনিক করতে এসে থাকেন। বোটিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে। আপনি ইচ্ছে করলে সম্পূর্ণ বোট রিজার্ভ করেও আনন্দ নিতে পারেন। তাতে আপনার খরচ পড়বে 1500 টাকা। আর যদি আপনি শেয়ারে বোটিং করেন সেক্ষেত্রে আপনার খরচ অনেকটাই কমে যাবে। শিলংয়ে পৌঁছেই
আমরা এসে উঠলাম কমফোর্ট ইন গেস্ট হাউসে। এই গেস্ট হাউসে 3 দিন থেকেই আমরা সম্পূর্ণ শিলং ট্যুরটি কমপ্লিট করব। এই গেস্ট হাউসের 11 নম্বর রুমটি আমার জন্য ধার্য করা হয়েছিল। এই রুমে একসাথে 6 জন থাকতে পারে, অর্থাৎ প্রথম রুম পেরোলে পরেই ভেতর দিকে রয়েছে আরও 2টি রুম। তার মধ্যে এই রুমটিতে আমি রয়েছি। এই রুমটি লাক্সারি ঘরানার রুম না হলেও থাকবার পক্ষে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। এই রুমে টিভি থেকে শুরু করে চা করে খাবার জন্য ইলেকট্রিক কেটল সহ অন্যান্য অ্যাপারেটাস যথেষ্টই রয়েছে। রুমের বাথরুমটিও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আয়না থেকে শুরু করে আধুনিক মানের ট্যাপ এবং গিজার সবকিছুরই ব্যবস্থা রয়েছে। এই গেস্ট হাউসের খুব সামনেই রয়েছে একখানি মার্কেট। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। গুড মর্নিং ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই হোটেলের ছাদে। মেঘালয় ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত ঘটে এই মেঘালয় রাজ্যে। সবুজে ছাওয়া, ভারী সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এই মেঘালয় রাজ্য। তার রাজধানী শিলংয়ে প্রাতরাশ পর্ব মিটিয়ে আমরা উঠে বসলাম আমাদের জন্য নির্ধারিত টেম্পো ট্রাভেলারে। এই টেম্পো ট্রাভেলারে চেপেই এখন আমরা রওনা হয়ে যাচ্ছি ডাউকির উদ্দেশ্যে। আজ বৃষ্টি না থাকলেও আকাশ কিছুটা মেঘলা রয়েছে, গরম খুব একটা নেই বললেই চলে। ভ্রমণের জন্য একদমই আদর্শ পরিবেশ বলা চলে। শিলং থেকে ডাউকি যাওয়ার এই রাস্তাটি প্রায় 90 কিলোমিটার দীর্ঘ। এই রাস্তাটি মেঘালয়ের অন্যতম সবচেয়ে সুন্দর ও দর্শনীয় রুট হিসেবে পরিচিত। শিলং থেকে যাত্রা শুরু করবার পর রাস্তা বেশ কিছুটা প্রশস্ত থাকলেও পাহাড়ি এলাকায় ঢোকার পর থেকেই রাস্তা ক্রমশ সরু হতে শুরু করে। এক্ষেত্রে রাস্তা হয়ে ওঠে বেশ কিছুটা ঢালু ও আঁকাবাঁকা প্রকৃতির। এগোনোর পর থেকেই বৃষ্টি আমাদের সঙ্গী হয়ে গেল। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ডাউকি শহরে। এই ডাউকি শহরে অবস্থিত ডাউকি নদীতে নৌকাবিহার করার উদ্দেশ্যে আমরা নদীর জেটির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। এই ডাউকি রিভারের স্থানীয় নাম উমাঙ্গট রিভার। ভারতবর্ষ তথা এশিয়ার ক্লিনেস্ট রিভার বলতে যেটা বোঝায়, সেই ক্লিনেস্ট রিভারের তকমা পেয়েছে এই ডাউকি রিভার তথা উমাঙ্গট রিভার। চারিদিকে সুপারি বাগানের মাঝখান দিয়ে
এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। এই ডাউকিতে সুপারি খুব বিখ্যাত। আমি চেষ্টা করছি আপনাদের পুরো রাস্তাটি দেখানোর। দেখুন সুপারি গাছের ছাওয়া। এই রাস্তাটি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে উমঙ্গট রিভারের কাছে, অর্থাৎ যেখান থেকে নৌকা বিহার শুরু হয় আমরা সেখানে পৌঁছানোর জন্য ধীরে ধীরে হেঁটে চলেছি। এবং এখানে ছোটোখাটো বেশ কিছু স্টলও দেখা যাচ্ছে। এখানে মোটামুটি চিপস, বিস্কিট, কেক, জল এবং বিভিন্ন রকমের ফ্রুট তার সম্ভার আমরা এখানে দেখতে পাচ্ছি। সামনে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে টিকিট করেই নৌকা বিহারে আপনাদের অগ্রসর হতে হবে। এখানে এক একটি নৌকোর মূল্য 800 টাকা। একটা নৌকোতে 3 জন উঠতে পারে। আপনি 3 জনই উঠুন আর একজনই উঠুন, ওনাদের 800 টাকা দিতে হবে। এই 800 টাকায় ওনারা 45 মিনিট ঘুরিয়ে নিয়ে চলে আসবেন। আর যদি ওপারে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলতে যান তাহলে তার জন্য পড়বে 1000 টাকা। এই হচ্ছে ওনাদের রেট চার্ট। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা ডাউকি রিভারে আমাদের নৌকা বিহার শুরু করেছি। দেখুন কি সুন্দর এই নদীর গতিপথ। একদম ক্যানিয়ন বলতে যেটা বোঝায়, দুপাশে সেই ক্যানিয়নের মাঝখান দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। অসাধারণ সৌন্দর্য যেন ঝরে পড়েছে এই দুপাশে পাহাড় এবং মাঝখান দিয়ে বয়ে চলা নদীর উপর দিয়ে। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের পদতলে অবস্থিত এই ডাউকি রিভার। পুরো এলাকাটি জুড়ে অবস্থান করেছে জয়ন্তিয়া পাহাড়। অবশেষে আমি এসে দাঁড়ালাম বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত ফলসে। অনেক উপর থেকে একটি নদী হঠাৎ এসে পড়েছে এবং এই ফলসের সৃষ্টি করেছে। এই ফলসটির অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছেই, অর্থাৎ ডাউকি শহরের মধ্যে অবস্থিত এই সুন্দর ফলসটি, এবং তার সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। অনেকেই নিচে নেমে গিয়ে বিভিন্ন রকম ছবি তোলাতে ব্যস্ত। নিচের থেকে এই ফলসের আরো সুন্দর চেহারা
লক্ষ্য করা যায়। ফলস দেখতে দেখতেই আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের পরেই আমরা রওনা হয়ে গেলাম মাউলিলং ভিলেজ দেখবার উদ্দেশ্যে। এই দেখুন, একদম বাংলাদেশ বর্ডার, একদম বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে আমরা চলেছি। ফলস, তবে এখানে বড় গাড়ি পার্কিংয়ের অসুবিধা থাকায় আমরা চলার পথেই এই ফলসের এক ঝলক রূপ দেখতে পেলাম। আমরা এখন হেঁটে হেঁটে দেখতে যাচ্ছি লিভিং রুট ব্রিজ। এই রুট ব্রিজের দেখার জন্যে এন্ট্রি ফি রয়েছে 40 টাকা, এর সাথে ক্যামেরা ফি রয়েছে 20 টাকা। অর্থাৎ ক্যামেরা নিয়ে প্রবেশ করলে আপনাকে 60 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে। এই হলো লিভিং রুট ব্রিজ। ওপর থেকে ভারী সুন্দর ভিউ আমার ক্যামেরায় ধরা পড়েছে। এই ব্রিজটি রাবার গাছের রুট দিয়ে তৈরি, তবে এই ব্রিজটি কিন্তু ন্যাচারাল নয়, এটা ম্যানমেড। মানুষের হাতে তৈরি রাবার গাছের রুট দিয়ে এই ব্রিজটি। এই মুহূর্তে আমি হেঁটে চলেছি এই রুট ব্রিজের ওপর দিয়ে। ব্রিজটির আরও ভালো ছবি নেওয়ার জন্য আমি নিচের দিকে যাচ্ছি। এই হলো লিভিং রুট ব্রিজ। দেখুন কি সুন্দরভাবে রাবার গাছের শিকড় দিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। ওয়েলকাম টু মাউলিলং ভিলেজ, গডস ওন গার্ডেন, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। এই আমরা প্রবেশ করে গেলাম মাউলিলং ভিলেজে। পরিষ্কার পরিচ্ছন্ন এই ভিলেজের রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে হেঁটে এগিয়ে চলেছি। এখানকার রাস্তাঘাট এবং চারিদিকের পরিবেশ এতটাই পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এক গ্রাম।
এখানে একটি বাঁশ দিয়ে তৈরি ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারে উঠেও আপনি এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখুন প্রতিটি রাস্তাঘাট এবং তার চারপাশ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এ এক পরিচ্ছন্নতার দারুণ উদাহরণ। এখানে রয়েছে আরেকটি ভিউ পয়েন্ট, এটাও বাঁশের তৈরি। এই ভিউ পয়েন্ট থেকেও আপনি এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে একটি হোমস্টেও রয়েছে, আইলাজং হোমস্টে মাওলিলাং। তাদের ফোন নাম্বারও রয়েছে। ইচ্ছে করলে আপনি এখানেও রাত্রিবাস করতে পারেন। এখানে একটি চার্চ রয়েছে। এখানকার অধিকাংশ অধিবাসী খ্রিস্টান, যার জন্য এখানে রয়েছে বেশ কয়েকটি চার্চ। তার মধ্যে এই চার্চটি একটু বেশ বড়ই দেখা যাচ্ছে। এই চার্চটির নাম হচ্ছে চার্চ অফ দ্য এপিফ্যানি, মাওলিলাং। 1902 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। গুড মর্নিং ভিউয়ার্স, আজ আমাদের মেঘালয় ভ্রমণের তৃতীয় দিন। এই মুহূর্তে আমরা চলেছি শিলং থেকে চেরাপুঞ্জির দিকে। চেরাপুঞ্জিতে আজ আমরা দেখব 7 সিস্টার ফলস, মাউস মাই কেভ এবং আরও অনেক কিছু। আমি আস্তে আস্তে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই আবারও বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা চলে এসেছি এলিফ্যান্টা ফলস দেখার উদ্দেশ্যে। আমাদের ভ্রমণসূচির কিছুটা পরিবর্তন আমরা করে নিলাম। আমরা প্রথমে শুরু করলাম এলিফ্যান্টা ফলস দিয়ে, এবং এই এলিফ্যান্টা ফলসে ঢোকার আগের মুহূর্তে বেশ কিছু দোকান এবং ওয়েলকাম টু তাদের পশা এলিফ্যান্টা সাজিয়ে বসেছে। এই সাইনবোর্ডের দেখতে নিচ পাচ্ছি। দিয়েই আমরা এগিয়ে চললাম ফলসের দিকে। আমি আস্তে আস্তে ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কীরকম অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করেছে এই জলপ্রপাতটি। এলিফ্যান্টা ফলস। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই ফলসের দ্বিতীয় ধাপটি দেখার উদ্দেশ্যে। বেশ কিছু সিঁড়ি ভেঙে নিচে নামলে এই ফলসের আরও বড় রূপটি আপনার চোখের সামনে ধরা দেবে। সব মিলিয়ে মোট 3টি ধাপে এই ফলসটিকে আপনি দেখতে পাবেন। অসাধারণ সুন্দর এই ফলস বা জলপ্রপাত, যাই বলুন না কেন, অসাধারণ সুন্দর। চলুন আরো কিছুটা সিঁড়ি নেমে। হ্যাঁ হ্যাঁ,
দেখুন কি অসাধারণ নৈসর্গিক শোভা। একদম চোখের সামনে দেখতে পাচ্ছি এলিফ্যান্টা ফলসের বিরাট রূপ। এলিফ্যান্টা ফলস সরি খুব সাবধানে এখানে নিচে নেমে আসতে হবে, কারণ সিঁড়িতে জল থাকায় যে কোনো মুহূর্তে আপনি পিছলে যেতে পারেন। দেখুন কি অসাধারণ সৌন্দর্য, একদম সামনে থেকে আপনি দেখতে পাচ্ছেন। চলুন আরেকটু নিচে গিয়ে এর অসাধারণ সুন্দর। চোখে না দেখলে এই সৌন্দর্য শুধু ভিডিওতে দেখে আপনি বুঝতে পারবেন না বা উপভোগ করতে পারবেন না। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতেই হবে। এখন আমরা চলেছি মাওয়াশমাই কেভ দেখার উদ্দেশ্যে। চেরাপুঞ্জি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই মাওয়াশমাই কেভ। এই কেভের ভিতরে স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটের অপূর্ব নিদর্শন প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, যেটা আমরা দেখতে পাবো এখন। এই কেভটি মেঘালয়ের সবথেকে লম্বা কেভ, 150 মিটার লম্বা। এই কেভটির ভেতরে চুনাপাথরের দেয়াল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, এগুলো আমরা দেখতে পাবো। এই হচ্ছে কেভের এন্ট্রি পয়েন্ট। এখানে লেখাই আছে ওয়েলকাম টু মাওয়াশমাই কেভ। এই কেভে ঢোকার জন্য এন্ট্রি ফি হিসাবে রয়েছে 30 টাকা। 10 বছরের নিচে বাচ্চাদের জন্য রয়েছে 10 টাকা। এই হচ্ছে মাওয়াশমাই কেভে ঢোকার রাস্তা। কিছু সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে। চলুন চলুন চলুন। দেখুন পুরো পুরো স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট। চলুন চলুন।
ওরে শালা, এ তো বহুত জল। বহুত জল। গুড মর্নিং ভিউয়ার্স, আজ আমাদের মেঘালয় ট্যুরের তৃতীয় দিনে আজ আমরা শিলং সাইট সিনে বেরিয়ে পড়েছি। এই শিলং সাইট সিন করতে গিয়ে প্রথমেই আমরা চলে এসেছি শিলংয়ের সব থেকে বড় চার্চ যেটা রয়েছে, ক্যাথিড্রাল চার্চ। সেই চার্চে আমি সেই চার্চের চাতালে বা উঠোনে যাই বলুন না কেন, বা আঙিনায় দাঁড়িয়ে রয়েছি। অনেক বড় জায়গা নিয়ে এই চার্চটি গঠিত। আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। এটা হলো এই চার্চের প্রেয়ার রুম। মাঝখানে অনেক বড় গাড়ি রাখার জায়গা আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর শান্ত পরিবেশ এখানে বিরাজ করেছে। এই হচ্ছে এখানকার প্রেয়ার হল। তবে ভেতরে ক্যামেরা নিষিদ্ধ থাকায় আমি আপনাদের ভেতরের ছবি দেখাতে পারছি না। এখানে লেখাই আছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। এই মুহূর্তে আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় সাইট সিন দেখার জন্যে। শিলংয়ে অবস্থিত রবীন্দ্রনাথের বাড়ি, যার নাম রয়েছে জিতভূমি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বা বাংলো যাই বলুন, জিতভূমি। গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই গুরুদেবের একখানা শান্তশিষ্ট মূর্তি আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর পার্কের মতো সাজানো উদ্যান সামনেটা। এই হলো রবীন্দ্রনাথের বাংলো। গুরুদেবের বাংলোর সামনে এলে সবসময় একটা মনে অন্যরকম অনুভূতি জন্মে। তবে এই বাংলোর ভেতরে এখন ঢোকার অনুমতি নেই, কারণ এই বাংলোটি এখন সম্পূর্ণভাবেই মেঘালয় সরকারের অধীনে, যার ফলে এর ভেতরের ছবি আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভেতরে ঢোকার কোনো রকম অনুমতি মিলবে না। শিলং লোকাল ভ্রমণের বিভিন্ন স্পট ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি শিলংয়ের ডন বস্কো মিউজিয়ামে। এই মিউজিয়ামটির বেশ বড় এবং ভিতরে রয়েছে এখানকার বিভিন্ন সামাজিক পরিবেশ, তার উপরে বিভিন্ন রকম তথ্য। এই মিউজিয়ামটির ওপর থেকে একদম টপে উঠলে আর কি আপনি সম্পূর্ণ শিলং শহরটির একটি সুন্দর চিত্র দেখতে পাবেন। আমি মিউজিয়ামটির বাইরের রূপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সামনে দেখতে পাচ্ছি আমরা এই মিউজিয়ামে ঢোকার প্রবেশ পথ, এবং ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে প্রবেশ করতে হলে আপনাকে 100 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে এখানকার
এন্ট্রি টিকিট, এই হলো এন্ট্রি টিকিট। আমরা দুজন ঢুকছি 200 টাকা খরচা করে। ভেতরে প্রবেশ করা যাক। ওয়েলকাম টু ডন বস্কো মিউজিয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মিউজিয়ামে ঢোকার প্রবেশ পথ। এখানে ক্যামেরা বন্ধ করতে বলা হলো, তাই আমি বন্ধ করে দিচ্ছি। চলে এলাম শিলংয়ের আরেকটি দর্শনীয় স্থান ওয়ার্স লেক দেখবার উদ্দেশ্যে। এই লেকে প্রবেশ করবার জন্য বিভিন্ন রকম নিয়ম কানুন এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে। এখানে ঢোকবার জন্য এন্ট্রি ফি রয়েছে 10 টাকা, তবে ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ করলে কিন্তু তার জন্য আপনাকে দিতে হবে আরও 100 টাকা। এছাড়া আরও নানান রকমের নিয়ম কানুন সবকিছুই এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে। তবে মঙ্গলবার এই লেক বন্ধ থাকে। আজ মঙ্গলবার, তাই আমাদের পক্ষে এই লেকের ভেতরের দৃশ্য দেখা সম্ভব হচ্ছে না, ফলে আমিও এই ভেতরের কোনো রকম ছবি আপনাদের দেখাতে পারছি না। এই লেকের দরজা থেকেই আমাদের বিদায় নিতে হচ্ছে এবং সেই সঙ্গে শিলং তথা মেঘালয় ভ্রমণের ভিডিওটিরও সমাপ্তি ঘটছে।